আমরা এখন একাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত শাস্ত্র হিসাবে ভূগোল অধ্যায়ের দ্বিতীয় পর্যায়ের আলোচনা আরম্ভ করব। প্রথম পর্যায়ে আমরা যে অংশগুলো দেখেছি বা পড়েছি, সেখানে আমরা দেখেছিলাম যে জিওগ্রাফি শব্দটি একটি গ্রিক শব্দ জিওগ্রাফিয়া থেকে এসেছে। এখানে জিওগ্রাফি, জিও কথার অর্থ হলো পৃথিবী বা ভূমণ্ডল, এবং গ্রাফিস কথাটার অর্থ হলো বর্ণনা। অর্থাৎ জিওগ্রাফি বলতে আমরা বুঝি পৃথিবীর বর্ণনা। তবে বিভিন্ন সময় বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ভূগোল সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে আমরা দেখেছিলাম বিভিন্ন ব্যক্তি তারা কিভাবে ভূগোল সম্পর্কে তাদের চিন্তা ভাবনা ব্যক্ত করেছেন এবং বিভিন্ন সংজ্ঞা তারা দিয়েছেন। এই সমস্ত সংজ্ঞাগুলোকে যদি আমরা একত্রিত করে বলতে পারি, তাহলে আমরা দেখব যে আধুনিক ধারণা অনুসারে ভূগোল হলো বিজ্ঞানের একটি শাখা, যেখানে পৃথিবী এবং তার প্রাকৃতিক ও মানুষের তৈরি সাংস্কৃতিক উপাদানের বন্টন ও পারস্পরিক সম্পর্কের বিবরণের সঙ্গে যুক্তিপূর্ণ ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। তাহলে একে আমরা ভূগোল বলে থাকি। এছাড়াও আমরা দেখেছিলাম ভূগোলের পরিধি সম্পর্কে, যেখানে প্রধান তিনটে বিষয় সম্পর্কে আমরা দেখেছিলাম। এক হচ্ছে ভৌগোলিক অবস্থান নির্ণয়, দ্বিতীয়ত হচ্ছে আঞ্চলিক পৃথকীকরণ, এবং তৃতীয়ত মানব প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণ। তাছাড়াও আমরা দেখেছিলাম প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু সম্পর্কে। তাছাড়া এর পরিধির মধ্যে আমরা পড়েছিলাম জীব ভূগোল বিষয় অন্তর্ভুক্ত। তাছাড়াও আমরা দেখেছিলাম মানবীয় ভূগোল, যা এর পরিধির অন্তর্ভুক্ত বা এর পরিধির মধ্যে পড়ে। এরপরে আমরা দেখেছিলাম ভূগোলের প্রকৃতি সম্পর্কে, এবং তারপরে আমরা পড়েছিলাম ভূগোলের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি সম্পর্কে। এবং এরপরে আমরা ভূগোলের বিভিন্ন শাখাগুলি সম্পর্কে দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম ভূগোলের শাখাগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়। এক প্রণালীবদ্ধ ভূগোল, এবং দ্বিতীয়ত হলো আঞ্চলিক ভূগোল। এই প্রণালীবদ্ধ ভূগোলকে আবার প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল, এই দুটি ভাগে ভাগ করা হয়। যেখানে গত বারে আমরা দেখলাম যে বিগত ক্লাসে আমরা দেখলাম যে এই প্রাকৃতিক ভূগোলকে কতগুলো ভাগে ভাগ করা হয়, এবং সেই ভাগগুলি এবং উপভাগ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ভূগোলের শাখা হিসাবে মানবীয় ভূগোল সম্পর্কে আমরা আলোচনা করব। মানবীয় ভূগোলের বিভিন্ন শাখাগুলি এখানে আমরা পরপর দেখছি দেওয়া হয়েছে। এই শাখাগুলি সম্পর্কে আমরা এখানে এখন আলোচনা করব। ভূগোলের অন্যতম একটি শাখা হলো মানবীয় ভূগোল। ভূগোলের যে শাখায় প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সেখানকার মানুষের জীবনযাত্রা প্রণালী, অর্থাৎ সামাজিক রীতিনীতি, দৈনন্দিন জীবনযাত্রা ইত্যাদি, এবং সেই সঙ্গে অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়েও আলোচনা করা হয়, সেই শাখাকে মানবীয় ভূগোল বলা হয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। তাদের চেহারা, তাদের আকৃতি, পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, খাদ্যাভ্যাস, বাসস্থান, ভাষা, শিক্ষা, ধর্ম, তারপরে এছাড়া হচ্ছে শাসন ব্যবস্থা, জীবিকা প্রভৃতি সমস্ত বিষয় পৃথক পৃথক হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মানুষের জীবনযাত্রা, চিন্তাভাবনা, মানসিকতা, শিক্ষা ও সংস্কৃতি প্রভৃতি বিষয়ের মধ্যে যে পার্থক্য আছে, মানবীয় ভূগোলে তার কারণ অনুসন্ধান এবং বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। তাই দেখা যায় ভূগোলের একটি বিরাট অংশ জুড়ে অবস্থান করছে মানবীয় ভূগোল। কার্ল রিটার, ফ্রেডরিক র্যাডজেল, হান্টিংটন এরা মানবীয় ভূগোলের স্রষ্টা। সমাজ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে মানবীয় ভূগোলের বিভিন্ন শাখাগুলি। এখন আমরা মানবীয় ভূগোলের এই সমস্ত শাখা সম্পর্কে আলোচনা করব। প্রথম আমরা দেখছি সামাজিক ভূগোল। সমাজবদ্ধ জীব হিসাবে ভূগোলের যে শাখায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মানব সমাজের গঠন, চরিত্র, বৈশিষ্ট্য ও অন্যান্য সম্পর্কে আলোচনা করা হয়, তাকে সামাজিক ভূগোল বলা হয়ে থাকে।
সামাজিক ভূগোলের সীমারেখা খুবই অস্পষ্ট। ইতিহাস, অর্থনীতি, নৃতত্ত্ব, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি বিষয়ের সঙ্গে সামাজিক ভূগোলের একটি গভীর সম্পর্ক রয়েছে। সামাজিক ভূগোল অনুশীলনে সর্বাঙ্গীন দৃষ্টিভঙ্গি, আংশিক দৃষ্টিভঙ্গি এবং প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি, এই তিনটি দৃষ্টিভঙ্গি প্রচলিত আছে। দ্বিতীয়ত আমরা দেখব সাংস্কৃতিক ভূগোল। কিছু ভূগোলবিদ সাংস্কৃতিক ভূগোলকে মানবীয় ভূগোলের একটি অংশ হিসাবে দেখলেও সাংস্কৃতিক ভূগোলের আলোচনার ক্ষেত্রেও একটু আলাদা। সাংস্কৃতিক ভূগোলে মানুষের বস্তুগত ও অবস্তুগত সাংস্কৃতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তাই বলা যায়, ভূগোলের যে শাখায় মানব সমাজে প্রচলিত বিভিন্ন আচার ব্যবহার, রীতিনীতি, ভাষা ও কথাবার্তা, শিক্ষা ও কারিগরি দক্ষতা, ব্যবহার্য যন্ত্রপাতি প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে সাংস্কৃতিক ভূগোল বলে। পৃথিবীতে মানব সমাজের সৃষ্টি ও তারপর দ্রুত হারে সেখানে সাংস্কৃতিক বিকাশ ঘটছে বলে সাংস্কৃতিক ভূগোলের ক্ষেত্রেও অত্যন্ত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সাংস্কৃতিক ভূগোল গড়ে উঠেছে প্রধানত নৃবিজ্ঞান থেকে। এরপর আমরা তৃতীয় যে ভাগটি পড়ব সেটা হলো ঐতিহাসিক ভূগোল। ভূগোলের যে শাখায় প্রাচীনকালে ঘটে যাওয়া ঘটনাগুলি বর্তমান ভৌগোলিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্লেষণ ও আলোচনা করা হয় তাকেই ঐতিহাসিক ভূগোল বলে। প্রাচীনকালের সভ্যতার বিকাশ, বিবর্তন, যুদ্ধ বিগ্রহ, ধ্বংস ইত্যাদি সম্পর্কে ঐতিহাসিক ভূগোলে আলোচনা করা হয়। এটি হলো সমাজ বিজ্ঞানেরই একটি শাখা। এর থেকেই ঐতিহাসিক ভূগোলের আলোচ্যসূচি তৈরি হয়েছে। চতুর্থত আমরা দেখব রাজনৈতিক ভূগোল। সমাজ বিজ্ঞানের একটি শাখা রাষ্ট্রবিজ্ঞান থেকেই ভূগোলের শাখা হিসাবে রাজনৈতিক ভূগোলের উদ্ভব ঘটেছে। ভূগোলের এই শাখায় পৃথিবীর রাষ্ট্রসমূহের ভূমিরূপ ও সম্পদের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অবস্থা, গোষ্ঠীদ্বন্দ্ব, সরকার ও তার নির্বাচন, শাসন ব্যবস্থা, ভূ রাজনীতি, রাষ্ট্রাধীন জলসম্পদের অধিকার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। পঞ্চমত, জনসংখ্যা ভূগোল। মানবীয় ভূগোলের যে শাখায় জনসংখ্যার বৃদ্ধি, বন্টন, ঘনত্ব, প্রব্রজন, জন্মহার ও মৃত্যুহার, শিক্ষার হার প্রভৃতি জনসংখ্যা সম্বন্ধীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে জনসংখ্যা ভূগোল বলে। সুতরাং বলা যায়, জনসংখ্যা ভূগোল হল মানবীয় ভূগোলের একটি উল্লেখযোগ্য শাখা। এরপর আমরা দেখব ষষ্ঠত, জনবসতি ভূগোল। জনবসতি বলতে শুধু বাসস্থানকেই বোঝায় না, এই সঙ্গে মানুষের জীবিকা, রুজি রোজগারের সম্বন্ধ বিভিন্ন বিষয়, এছাড়াও মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয় এর অন্তর্ভুক্ত। জনবসতি প্রধানত দু প্রকার, যথা গ্রাম্য জনবসতি ও নগর জনবসতি। পৃথিবীর বিভিন্ন স্থানে স্থানীয় ভূমিরূপ, জলবায়ু, জলের প্রাপ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের ওপর নির্ভর করে মানুষ স্থানীয় অঞ্চলে প্রাপ্ত যে বিভিন্ন সামগ্রী, নির্মাণ সামগ্রী, সেগুলোকে সংগ্রহ করে থাকে এবং নিজেদের সাংস্কৃতিক বিকাশের ধারা অনুযায়ী তারা বিভিন্ন বাসগৃহ তৈরি করে থাকে। সেখানকার পরিবেশ, সেখানকার অর্থনৈতিক অবস্থা, সেখানকার সুযোগ সুবিধা, এইগুলোর ওপর ভিত্তি করে মানুষ তাদের বাসগৃহ নির্মাণ করে থাকে। সুতরাং বলা যায়, জনবসতি ভূগোল মানবীয় ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে জনবসতির বিকাশ ও বিবর্তন, কর্মধারা, গ্রাম ও শহরের বন্টন, শহর গড়ে ওঠার কারণ ও শ্রেণীবিভাগ, শহরের গঠন পদ্ধতি, নগর পরিকল্পনা ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। এরপর সপ্তমত আমরা দেখব অর্থনৈতিক ভূগোল।
মানবীয় ভূগোলের যে শাখায় মানুষের অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম যেমন খাদ্য সংগ্রহ, পশুপালন, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিষেবা ইত্যাদি বিষয় বিচার বিশ্লেষণ করা ও আলোচনা করা হয়, তাকেই অর্থনৈতিক ভূগোল বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখছি যে মানুষের অর্থনৈতিক বিষয়গুলিকে নিয়ে এই অর্থনৈতিক ভূগোলে আলোচনা করা হয়। অর্থনৈতিক ভূগোলের পরিধি অত্যন্ত ব্যাপক। যেমন ভোগ্যপণ্যের উৎপাদন ও বন্টন, বিনিময় ও ভোগ, কৃষিক্ষেত্রে ও শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা, পরিবহন ব্যবস্থা, সম্পদ সংরক্ষণ, সম্পদ বৃদ্ধির সঙ্গে জড়িত বিবিধ বা বিভিন্ন কার্যের অনুশীলন অর্থনৈতিক ভূগোলের আলোচনার মধ্যে পড়ে। এরপর আমরা দেখব অষ্টমত আঞ্চলিক ভূগোল সম্পর্কে। আঞ্চলিক ভূগোল মানবীয় ভূগোলের একটি শাখা। ভূগোলের এই শাখা একই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পৃথিবীকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে এবং এই অঞ্চলগুলির অবস্থান, আয়তন, জলবায়ু, উৎপন্ন দ্রব্য, রপ্তানিকারক দ্রব্য প্রভৃতি বিষয় সমীক্ষা করে থাকে। তাহলে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় যে ভূগোলের অংশে, তাকে বলা হচ্ছে আঞ্চলিক ভূগোল। প্রধানত এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পৃথিবীর সব জায়গায় যেহেতু বিভিন্ন অবস্থা একই রকম নয়, যার জন্য কোনো একটি বিষয়ে এই যে বিভিন্নতা, তার উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়ে থাকে। আর এই অঞ্চলের ওপর ভিত্তি করে এবং যে যে নির্দিষ্ট অঞ্চলে ভাগ করা হয় কোনো দৃষ্টিভঙ্গি অনুসারে, সেই অঞ্চল অনুসারেই সেখানকার বিভিন্ন বিষয়গুলিকে নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এরপর আমরা দেখছি নবম যে ভাগটি, সেটা হচ্ছে পরিবহন ভূগোল। পরিবহন ভূগোল অর্থাৎ আমরা দেখছি এটা অর্থনৈতিক কার্যকলাপের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, যা পরিকাঠামো ব্যবস্থার অপরিহার্য অঙ্গ। এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে কৃষিজ, শিল্পজ কাঁচামাল বাজারে বা শিল্পকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং উৎপাদিত দ্রব্য দেশীয় বা বৈদেশিক বাজারে পরিবাহিত হয়ে থাকে। সুতরাং যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক ক্রিয়াকলাপে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা প্রকৃতি ও শ্রেণী প্রচুর উন্নত হওয়ায় পরিবহন ভূগোলের গুরুত্ব ও পরিধি প্রসারিত হচ্ছে এবং কোনো একটি দেশের অর্থনৈতিক অবস্থা প্রধানত এই পরিবহন ব্যবস্থা দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। এরপর আমরা দেখছি 10 নম্বরে বলা হচ্ছে নগর ভূগোল। ভূগোলের যে শাখায় শহর বা নগরের উৎপত্তি, বিবর্তন, গঠন, নাগরিক সুবিধা, নগরায়ন, নাগরিক পরিকল্পনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে নগর ভূগোল বলা হয়ে থাকে। 11 নম্বরে আমরা দেখছি স্বাস্থ্য ভূগোল সম্পর্কে বলা হচ্ছে। স্বাস্থ্য ভূগোল ভূগোলের শাখা হিসাবে সবচেয়ে নবীনতম সংযোজন। মানবীয় ভূগোলের এই শাখাটিতে মানুষের স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করার সাথে সাথে প্রাকৃতিক পরিবেশ ও রোগ প্রবণতা, দারিদ্র্য ও ক্ষুধা নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে কোনো একটি বিশেষ অঞ্চলে বিশেষ কোনো রোগের প্রাদুর্ভাবের জন্য সেখানকার প্রাকৃতিক পরিবেশ, খাদ্যাভ্যাস ইত্যাদি কোনো প্রভাব আছে কিনা তাই নিয়েও আলোচনা করা হয়। তাহলে এখানে আমরা দেখলাম মানবীয় ভূগোলের বিভিন্ন শাখাগুলি সম্পর্কে এবং এই শাখাগুলিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখন আমরা দেখব ভূগোলের শাখাসমূহের ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্র সম্পর্কে। প্রধানত এর আগে আমরা ভূগোলের বিভিন্ন শাখাগুলি সম্পর্কে পড়েছি এবং এই শাখাগুলিতে ভবিষ্যতে কি কি বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এখন দেখব।
প্রথম আমরা দেখব প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত জ্যোতির্বিদ্যা এবং গণিত, পরিসংখ্যান ভূগোল ইত্যাদি বিষয় নিয়ে। জ্যোতির্বিদ্যা মহাকাশ গবেষণা, তথ্য সংগ্রহ, নূতন নূতন গ্রহ বা নক্ষত্রের আবিষ্কার, বিভিন্ন গ্রহে প্রাণীর অস্তিত্বের অনুসন্ধান, গ্যালাক্সির অবস্থান ইত্যাদি বিষয়ে আলোচনা ও গবেষণার সুযোগ রয়েছে। বর্তমানে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর বিজ্ঞানীদের এই বিষয় নিয়ে আলোচনার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা এখানে রয়েছে। প্রধানত এই বিষয়গুলি ছাড়াও আমরা জিপিএস সম্পর্কে, অর্থাৎ জিপিএস আমরা জানি মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা ও সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা জেনে উচ্চতা অনুসারে আমরা কোনো জায়গার অবস্থান নির্ণয় যে সহজ পদ্ধতি ব্যবহার করে থাকি সেটি হলো জিপিএস। বর্তমানে এই পদ্ধতিটা ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে। প্রধানত আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে প্রেরিত প্রায় 24টি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বর্তমানে এই জিপিএস পদ্ধতির মাধ্যমে সহজেই যে কোনো জায়গার অবস্থান নির্ণয় করা অত্যন্ত সহজ হয়ে যায়। জিপিএস কথাটি পুরো অর্থ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, অর্থাৎ পৃথিবীতে কোনো স্থানের যে অবস্থান সেই সম্পর্কে আমরা এখানে জানতে পারি। এছাড়াও আমরা দেখি দূর সংবেদন ব্যবস্থা, এছাড়াও ভৌগোলিক তথ্য ব্যবস্থা ইত্যাদি বিষয়েও এই আলোচনা ক্ষেত্র এখানে থাকে। এছাড়া আমরা দেখব বায়ুমণ্ডলের ভৌত ও রাসায়নিক অবস্থান পরিবর্তন সংক্রান্ত সম্ভাব্য আলোচনা, সৌর বিকিরণ ও বিভিন্ন রকমের তড়িৎচুম্বকীয় তরঙ্গের চরিত্র ও তার প্রভাব বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়ে থাকে বা আলোচনা করার সুযোগ এখানে থাকে। দ্বিতীয়ত আমরা দেখব ভূমিরূপ বিদ্যা সম্পর্কে। ভূমিরূপ বিদ্যার ক্ষেত্রে আমরা দেখছি বা আমরা বলতে পারি যে প্রাকৃতিক ভূগোলের এই শাখার মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ, জলবিভাজিকা ব্যবস্থাপনা, নদী পার ভাঙন, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমিকম্প, ভূমিধস, সুনামি ইত্যাদির মোকাবিলা করা, নদীতে বাঁধ নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি বিষয়গুলি সমাধানে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা এর সাহায্যে আমরা এগুলো করতে পারি। এছাড়াও শিলাস্তরের অসঙ্গতি, আবহবিকারের ধরন ইত্যাদি দেখে খনিজ সম্পদ সম্পর্কে ধারণা করা যায়। এছাড়াও আমরা দেখি ভূমি ঢালের স্থায়িত্ব দেখে বাঁধ নির্মাণ, সেতু নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ প্রভৃতি কাজ সঠিকভাবে করা সম্ভব হয়। এছাড়াও ভূমিগত বিপর্যয় মোকাবেলা ব্যবস্থায় ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করে থাকে। এরপর আমরা দেখব জলবায়ু বিদ্যা সম্পর্কে। এই শাখায় ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্র অত্যন্ত সুবিশাল। জলবায়ু কিভাবে কৃষিকে প্রভাবিত করে, জলবায়ুর পরিবর্তনের কারণ এবং তার প্রভাব, পরিবর্তনশীল জলবায়ুর প্রভাবে সেখানকার উদ্ভিদ ও প্রাণী বিশেষত মানব জীবনের সকল ক্ষেত্রে কী পরিবর্তন ঘটতে পারে, জলবায়ুর দুর্যোগ ও বিপর্যয়গুলি ক্রমাগত হারে বাড়ছে এবং এটা কেন বাড়ছে এবং এই জলবায়ুগত দুর্যোগের ব্যবস্থাপনা হিসাবে কি করা যায় ইত্যাদি বিষয় নিয়ে এই অংশে বিশেষ করে আলোচনার একটা ক্ষেত্র থেকে যায়। এরপরে আমরা যে অংশটা দেখব সেটা হলো জলবিজ্ঞান। জলের সুনিশ্চিত ব্যবহার, জল সংরক্ষণ, জল সংরক্ষণের নূতন নূতন প্রযুক্তির উদ্ভব, ভবিষ্যতে জল সংকট, এছাড়াও ভৌমজলের ভাণ্ডার অক্ষুণ্ণ রাখা, ভৌমজলের ভাণ্ডার বৃদ্ধির উপায়, কৃষি পদ্ধতি উন্নতি ঘটিয়ে জলের অপচয় রোধ প্রভৃতি বিষয় নিয়ে এই জলবিজ্ঞানের ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্র গড়ে ওঠে।
এরপরে যে বিষয়টা আমরা দেখব সেটি হলো সমুদ্র বিজ্ঞান সম্পর্কে। সুবিশাল সমুদ্রের অনেকটাই আমাদের অজানা। সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধির ওপর জলবায়ুর প্রভাব কী, সম্পদ হিসাবে সমুদ্রের গুরুত্ব, এছাড়াও এই সমস্ত বিষয়গুলি সমাধানের জন্য সমুদ্রের যে বিশেষ ভূমিকা রয়েছে সেইগুলি সম্পর্কে আলোচনার একটি জায়গা এখানে থেকে যায়। এছাড়াও শক্তির উৎস হিসাবে সমুদ্রের ব্যবহার, যেমন সামুদ্রিক ঢেউ, সমুদ্র স্রোত, সমুদ্র জলের লবণতা, সমুদ্রের জলের উষ্ণতা ইত্যাদির ওপর ভিত্তি করে জলবিদ্যুৎ উৎপাদন। এছাড়া অ্যাকুয়াকালচারের মাধ্যমে সমুদ্র জলে উদ্ভিদ ও প্রাণী সম্পদের, বিশেষত মাছ প্রতিপালনের ক্ষেত্রে খাদ্যদ্রব্যের যোগান অব্যাহত রাখা ইত্যাদি বিষয় নিয়ে। এছাড়াও বাণিজ্য ভিত্তিক সমুদ্রে লবণ জলকে মিষ্টি জলে উৎপাদন করা বা পরিণত করা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তৃত আলোচনার একটা ক্ষেত্র এখানে থেকে যায়। এরপর আমরা যেটা দেখব সেটা হলো মৃত্তিকা ভূগোল সম্পর্কে। প্রধানত মৃত্তিকা ক্ষয়রোধ, মৃত্তিকার অবনমনের হাত থেকে মৃত্তিকাকে রক্ষা করা, মৃত্তিকার সংরক্ষণ, নূতন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরও বেশি ফসল উৎপাদন প্রভৃতি বিষয় হলো মৃত্তিকা ভূগোলের ভবিষ্যৎ আলোচনার বিষয়। এছাড়াও আমরা দেখি মৃত্তিকাতে সারের স্বল্প ব্যবহার ও জমির উর্বরতা রক্ষা কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও লবণাক্ত ও ক্ষারকীয় মৃত্তিকার যথাযথ ব্যবহার ইত্যাদি বিষয় এই ক্ষেত্রের মধ্যে থেকে যায়। এরপর আমরা দেখব জীব ভূগোল সম্পর্কে। উদ্ভিদ ও প্রাণীর ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব, জীবজগতের অবলুপ্তি ও সংরক্ষণের উপায়, মরু বিস্তার রোধে উদ্ভিদের ভূমিকা কী, জীববৈচিত্র্য সংরক্ষণ, সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনে উন্নয়নে পরিকল্পনা গ্রহণ, পরিবেশ দূষণ ইত্যাদি বিষয় হল জীবভূগোলের ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র। এরপর আমরা দেখব জীবভূগোলের যে বিভিন্ন উপভাগগুলো আমরা দেখেছিলাম সেগুলো সম্পর্কেও আমরা দেখব ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্রগুলি কি কি। প্রথম হচ্ছে উদ্ভিদ ভূগোল। উদ্ভিদ ভূগোলের ক্ষেত্রে অরণ্য সংরক্ষণের ওপর অধিক গুরুত্ব আরোপ করা, অতিরিক্ত উষ্ণতা ও খরা প্রতিরোধকারী উদ্ভিদ সৃজন করা, কৃষি ও সামাজিক বন সৃজন করা, পতিত জমিতে অর্থাৎ যে সমস্ত জমি পড়ে রয়েছে, চাষবাস যেখানে করা হচ্ছে না সেই সমস্ত জমিতে বন সৃজন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনার একটা ক্ষেত্র থেকে যায়। দ্বিতীয়ত হচ্ছে প্রাণী ভূগোল। প্রাণী ভূগোলের এই যে শাখা, এখানে বিভিন্ন ধরনের প্রাণীকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা, আধুনিক পদ্ধতিতে প্রাণী পালন করা, প্রাণীজ সম্পদের উন্নত ব্যবহার করা ইত্যাদির একটি আলোচনা ক্ষেত্র থেকে যায়। তৃতীয়ত হচ্ছে মানব বাস্তুবিদ্যা। এই শাখায় ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্রগুলি হল পরিবর্তনশীল বাস্তুতন্ত্র ও মানুষের ওপর তার প্রভাব এবং তার ফলাফল, স্বাভাবিক বা প্রাকৃতিক বাস্তুতন্ত্রের যথাযথ সংরক্ষণ ইত্যাদি বিষয়। এবং চতুর্থত হল পরিবেশ ভূগোল সম্পর্কে। এই ভূগোলের এই যে শাখা, এখানে বহন উন্নয়নের ওপর অধিক গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। এছাড়াও উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ এবং প্রাকৃতিক সম্পদের অবক্ষয় এবং হ্রাস রোধ করা, পরিবেশ সংরক্ষণের নতুন নতুন নীতি নির্ধারণ করা এবং তার প্রয়োগ করা ইত্যাদি বিষয়ে আলোচনার একটা জায়গা এখানে দেখা যায়। এরপর আমরা দেখব মানবীয় ভূগোলের যে বিভিন্ন অংশ রয়েছে সেখানে আমরা দেখব যে কি কি আলোচনা ক্ষেত্রগুলি থেকে যায়। প্রথম হলো অর্থনৈতিক ভূগোল। প্রধানত এই শাখায় ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্রগুলি হলো ভূমি ব্যবহারের মডেল নির্মাণ ও ভূমির উৎপাদনশীলতা বৃদ্ধি, নতুন নতুন কৃষি বিপ্লব ও খাদ্য সুরক্ষা বিষয়ক চিন্তাভাবনা, বিজ্ঞান ও প্রযুক্তির সহায়ক কর্মধারার রূপান্তর ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক চিন্তাভাবনা,
এছাড়া হচ্ছে আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের উপায়গুলি নির্ধারণ করা এবং পরিকল্পনা গ্রহণ সংক্রান্ত বিষয়, এইগুলি এই আলোচনা ক্ষেত্রে থেকে যায়। এরপর আমরা যেটি দেখব সেটা হলো জনসংখ্যা ভূগোল। প্রধানত জনসংখ্যার সমস্যা সমাধান, উন্নত ও অনুন্নত দেশের বৈষম্য দূর করা, সম্পদ রূপে জনসংখ্যা আরও গুরুত্ব বৃদ্ধি করা, সকলে কর্মসংস্থান ইত্যাদি হলো জনসংখ্যা ভূগোলের ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্র। জনবসতি ভূগোলের ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্র হলো সকলের বাসস্থানের উপযুক্ত ব্যবস্থা, উন্নত নগর পরিকল্পনা ইত্যাদি। এরপর যে অংশটি আমরা দেখব সেটি হলো রাজনৈতিক ভূগোল। প্রধানত প্রতিবেশী দেশগুলির মধ্যে একটি সুসম্পর্ক স্থাপন করা, পরিবেশ সংরক্ষণে সকল দেশের মধ্যে ঐক্য গড়ে তোলা, এছাড়াও রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন সম্পর্ক, তাছাড়াও রাজ্যগুলির পারস্পরিক যে সমস্ত সীমানা সেগুলি সম্পর্কে বিভিন্ন চিন্তাভাবনা ইত্যাদি সম্পর্কে এই শাখায় ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্র থেকে যায়। এরপর আমরা দেখব সামাজিক ভূগোল সম্পর্কে। বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির উপায় স্থির করা, সুসংগত সামাজিক উন্নয়ন এবং পরিকল্পনা গ্রহণ ইত্যাদি বিষয় হল সামাজিক ভূগোলের ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্র। এরপর আমরা দেখব সাংস্কৃতিক ভূগোল। এই শাখায় ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্রগুলি হল বিশ্বায়ন ও সাংস্কৃতিক বিবর্তন এবং মিশ্র সংস্কৃতির প্রভাব ইত্যাদি সম্পর্কে আলোচনা করা। তাহলে এখানে আমরা দেখলাম যে ভূগোলের বিভিন্ন শাখাসমূহের ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্রগুলি সম্পর্কে।